সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই শীতের সকালে ঘুম থেকে সবাই উঠে ক্লাসে বসে গেছো। ভালোভাবে পড়াশোনা করবে, মনোযোগ সহকারে সমস্ত ক্লাসগুলো শুনবে। আমরা এর আগে অর্থনীতির যে প্রথম পত্রের ক্লাসগুলো, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসগুলো আমরা করেছি। আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো ভোক্তার আচরণ তত্ত্ব। ভোক্তা কাকে বলে? যিনি ভোগ করেন তাকে ভোক্তা বলে। ভোগ কি? ভোগ হলো ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। এরপর তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে উপযোগ কি? উপযোগ আমাদের পরে আর একটি অধ্যায় আছে, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা বলছি যে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে একজন ভোক্তার যে আচরণ বা তার প্রথম যে আচরণ, সেটা হলো চাহিদা। আমরা চাহিদা নিয়ে আলোচনা করব। তাহলে চাহিদা কি? আমরা এই শব্দটির সঙ্গে সবাই পরিচিত। সাধারণভাবে আমরা মনে করি কোনো কিছু চাওয়া বা পাওয়া, চাওয়াকেই বলা হয় বা পাওয়ার ইচ্ছাকেই বলা হয় চাহিদা। কিন্তু অর্থনীতিতে আমরা সমস্ত চাওয়ার ইচ্ছাকেই চাহিদা বলি না, যদি না সেই চাহিদা বাজারে কোনো প্রভাব বিস্তার না করে। অর্থাৎ ওই চাওয়াটা যদি বাজারে কোনো প্রভাব না ফেলে, তাহলে তাকে আমরা চাহিদা বলি না। কিরকম? আমরা জানি যে একটি বিলাসবহুল গাড়ি কিনতে অনেক টাকার প্রয়োজন। ধরে নাও 2 কোটি টাকা দামের একটি গাড়ি। এখন আমাদের গ্রামের একজন সাধারণ কৃষক, মনে করো তার 10 কাঠা জমি আছে, কোন রকমের ওই 10 কাঠা জমির মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে। এই লোক যদি ওই 2 কোটি টাকা দামের গাড়িটা তারও কেনার আগ্রহ হতে পারে, কিন্তু আমরা জানি যে ওই দরিদ্র কৃষকের তার যে গাড়ি পাওয়ার ইচ্ছা, এটা বাজারের উপরে, গাড়ির বাজারের উপরে কোনো প্রভাব ফেলবে না। ফলে এই চাওয়াটাকে আমরা অর্থনীতিতে চাহিদা বলি না। তাহলে অর্থনীতিতে চাহিদা বলতে আমরা এরকম বুঝি যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার সঙ্গে ওই দ্রব্য ক্রয়ের প্রয়োজনীয় সামর্থ্য এবং সেই সামর্থ্য ব্যয়ের ইচ্ছার সমষ্টিকে চাহিদা বলে। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার সঙ্গে ওই দ্রব্য ক্রয়ের প্রয়োজনীয় সামর্থ্য এবং সেই সামর্থ্য ব্যয়ের ইচ্ছার সমষ্টিকে অর্থনীতিতে চাহিদা বলে। তাহলে অর্থনীতির যে চাহিদার সংজ্ঞা আমরা বললাম, এই সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে চাহিদার 3টা বৈশিষ্ট্য আমরা পাব। তাহলে চাহিদার বৈশিষ্ট্য 3টি। প্রথম হলো দ্রব্য পাওয়ার ইচ্ছা।
দুই নম্বর, প্রয়োজনীয় সামর্থ্য বা অর্থ। 3, অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনের সমষ্টিকে বলছি আমরা চাহিদা। এই তিনটার যে কোনো একটা যদি না থাকে তাহলে অর্থনীতিতে চাহিদা হবে না। প্রথমত, আমার অনেক সামর্থ্য আছে কিন্তু আমি দ্রব্যই পেতে চাই না। আমার 2 কোটি টাকা দামের গাড়ি ক্রয়ের সামর্থ্য আছে, কিন্তু আমি চাই না যে আমার একটি গাড়ি হোক, তাহলে এটি চাহিদা নয়। এরপর আমরা বলছি প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য। আমি দ্রব্য পেতে চাই, যদি অর্থ থাকে অর্থ ব্যয়ও করতে চাই, কিন্তু আমার অর্থ নেই, সেই ক্ষেত্রে এটিকেও আমরা চাহিদা বলছি না। 3 নম্বর হইল আমার দ্রব্য পেতে চাই, সামর্থ্য আছে কিন্তু অর্থ খরচ করতে চাই না। অর্থাৎ ধরো যে অনেক কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এরকম ঘটে, কৃপণ ব্যক্তি তার অনেক সামর্থ্য আছে, দ্রব্যটা সে পেতে চায় কিন্তু টাকা সে খরচ করতে চায় না, এটাকে অর্থনীতিতে চাহিদা বলবে না। তাহলে অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টি দ্রব্যের 3টি বৈশিষ্ট্যের সমষ্টি হতে হবে। 1 হলো দ্রব্য ক্রয়ের ইচ্ছা, 2 ওই দ্রব্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে বা সামর্থ্য থাকতে হবে, 3 অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এই 3টার একত্র হলে তাকে আমরা অর্থনীতিতে চাহিদা বলি। এবার আসো চাহিদা বিধি কি জিনিস। চাহিদা বিধি, আমরা জানি যে প্রতিটা জিনিসের কিছু নিয়ম কারণ থাকে, বিধি থাকে। চাহিদার এরকম কিছু নিয়ম কারণ বা বিধি আছে। কিরকম? আমরা যখন বাজারে কোনো দ্রব্য ক্রয় করতে যাই, তো ধরে নাও কিছুদিন আগে আমাদের ঠাকুরগাঁর দিকে যদিও সবজির দাম কম, সেখানেও বেগুনের দাম ছিল 70 টাকা 80 টাকা কেজি। এখন 70-80 টাকা কেজি দরে একজন লোক বেগুন কিনতে, যে সে হয়তো 1 কেজি বেগুন কিনতেছে না, সে 250 গ্রাম বেগুন নিয়ে আসছে। বর্তমানে বেগুনের দাম 15 টাকা 20 টাকা কেজি। এখন বেগুন কিনতে যায় সে 1 কেজি জায়গায় 2 কেজি বেগুন কিনছে। তাহলে এই যে বেগুন কম বেশি করে সে কিনলো, আগে সে বেগুন কিনতো কম, এখন বেগুন কিনছে বেশি। এর মূলে কি? এর মূলে হলো দাম। তার মানে দামের সঙ্গে চাহিদার একটি সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? যে যদি দাম বেশি হয় তাহলে সে কম পরিমাণে দ্রব্য কিনবে, যদি দাম কম হয় তাহলে বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করবে। এই যে দামের সঙ্গে চাহিদার একটি সম্পর্ক, এই সম্পর্ককে বলছি আমরা চাহিদা বিধি। এটিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি যে অন্যান্য অবস্থা যদি স্থির থাকে তাহলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে আলোচনা করা হয় তাকে চাহিদা বিধি বলে। আমি আবার বলছি, অন্যান্য অবস্থা স্থির থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে আলোচনা করা হয় তাকে চাহিদা বিধি বলে। আমরা বলেছি কোন দ্রব্যের দাম যদি বাড়ে সেই দ্রব্যের চাহিদার পরিমাণটা কমে যাবে। আবার বিপরীত হতে পারে, দাম যদি কমে যায় তাহলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে
দামের সঙ্গে চাহিদার একটা বিপরীত সম্পর্ক। কখন? প্রথমে একটি শর্ত দেওয়া হয়েছে যে যদি অন্যান্য অবস্থা স্থির থাকে। তো সেই অন্যান্য অবস্থাগুলো কি? অন্যান্য অবস্থা যদি স্থির থাকে, অন্যান্য অবস্থার মধ্যে অন্যতম হলো ক্রেতার আয়। দুই নম্বর হলো ক্রেতার রুচি, পছন্দ, অভ্যাস। তিন নম্বর সম্পর্কিত দ্রব্যের দাম। চার নম্বর ভবিষ্যৎ প্রত্যাশা। ভবিষ্যৎ প্রত্যাশা এগুলো যদি স্থির থাকে তখনই শুধুমাত্র কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। কিরকম? মনে করো প্রথমে আমরা বলছি ক্রেতার আয় যদি স্থির থাকে। ধরে নাও আমার বর্তমান আয় হলো 20,000 টাকা মাসে। এই 20,000 টাকা আয়ে 300 টাকা কেজি দরের মাছ আমি সপ্তাহে বা মাসে ক্রয় করি মোট 3 কেজি। যদি আমার আয় 20,000 টাকাই থাকে, তাহলে এবার মাছের দাম যদি বেড়ে 500 টাকা হয়, আমি এটি 2 কেজি ক্রয় করব। কিন্তু যদি আয় স্থির না থাকে, দাম বাড়ার পরও চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। আমার আয় যদি 20,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 50,000 টাকা হয়, তাহলে দাম 300 টাকার জায়গায় 500 টাকা হলেও চাহিদার পরিমাণটা আমার 3 কেজির পরিবর্তে 4 কেজি হতে পারে। কারণ আমার যখন সামর্থ্য বাড়বে, তো আমরা তো রোজগার করি মূলত ভোগ করার জন্য। তাহলে আমার যেখানে রোজগার বেশি, আয় বেশি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বেশি বেশি ভোগ করতে চাবো। তা সেই ক্ষেত্রে আমার দামটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে আমরা এখানে বলেছি যে ক্রেতার আয় যদি স্থির থাকে, ক্রেতার আয় 20,000 টাকা ছিল, 20,000-ই যদি থাকে, তাহলে দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। কিন্তু যদি আয়ের পরিবর্তন ঘটে, তখন এই বিধি কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছ। এরপর আছে আমাদের রুচি, পছন্দের যদি পরিবর্তন ঘটে, তাহলে বিধি কাজ করবে না। কিরকম? তোমরা খেয়াল করে দেখো, আমি এখন একটি জ্যাকেট পরে রয়েছি। তো জ্যাকেট, সোয়েটার, চাদর এগুলো মূলত আমাদের শীত নিবারণের বস্ত্র। আমাদের দেশের, আমাদের বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অন্যতম হলো শীত নিবারণের জন্য চাদর আমরা ব্যবহার করি। কিন্তু ভেরি রিসেন্ট তোমরা খেয়াল করে দেখবে যে বিশেষ করে তোমাদের এজের যে সমস্ত ছেলে মেয়ে, এরা সাধারণত চাদরকে ব্যবহার করছে না, শীত নিবারণ করছে। কিন্তু সেটি সে হয় সোয়েটারের মাধ্যমে, আর না হলে জ্যাকেটের মাধ্যমে। তাহলে এখন তুলনামূলকভাবে মনে করো যে আমাদের চাদরের যে চাহিদাটি হ্রাস পেয়ে গেছে, কমে গেছে। কিংবা ইদানিং তোমরা খুব খেয়াল করে দেখবে যে লুঙ্গির চাহিদা তুলনামূলকভাবে কম। সেই একই কাজ করতেছে মানুষ প্যান্ট, ট্রাউজার এগুলো ব্যবহার করে। তাহলে এটার কারণটা কি? লুঙ্গির দাম বেড়ে গেছে, সেই জন্য কি লুঙ্গির চাহিদা কমে গেছে? না, বরং রুচির পরিবর্তন ঘটেছে, মানসিকতার পরিবর্তন ঘটেছে। তাহলে এরকম মানসিকতার যদি পরিবর্তন ঘটে, তাহলে দাম
হ্রাস না পেল কিংবা দাম বৃদ্ধি না পেলেও চাহিদা পরিবর্তন ঘটতে পারে। তাহলে রুচি, পছন্দ, অভ্যাসের পরিবর্তন ঘটলেও এই বিধি কাজ করবে না। এরপরে বলছি আমরা সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে এই বিধি কাজ করবে না। আমরা জানি সম্পর্কিত দ্রব্য দুই প্রকার, এক হলো পরিবর্তক দ্রব্য, দুই পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্য কাকে বলে? পরিবর্তক বা বিকল্প দ্রব্য। অর্থাৎ যখন একটি দ্রব্যের অভাব অন্য দ্রব্য দ্বারা পূরণ করা যায়, এক দ্রব্যের কাজ যখন অন্য দ্রব্য দ্বারা ওটা পূরণ করা যায়, তাহলে সেই দ্রব্য দুটাকে বলি আমরা পরিবর্তক দ্রব্য। একটু আগে আমি বলেছিলাম যে চাদর এবং জ্যাকেট, তাহলে চাদর এবং জ্যাকেট হলো পরিবর্তক দ্রব্য, লুঙ্গি এবং প্যান্ট হলো পরিবর্তক দ্রব্য, চাল এবং আটা পরিবর্তক দ্রব্য, চিনি এবং গুড় পরিবর্তক দ্রব্য। অর্থাৎ এগুলো একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা যায়। তাহলে যখনই একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য ব্যবহার করা যাবে, সেই দ্রব্য দুটাকে বলছি আমরা পরিবর্তক দ্রব্য। পরিপূরক দ্রব্য হলো যখন কোনো দ্রব্যের অভাব পূরণের জন্য অন্য দ্রব্যের ব্যবহারের প্রয়োজন হয়। একটি ব্যবহার করতে চাইলে আর একটির যদি প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই দ্রব্য দুটোকে বলি আমরা পরিপূরক দ্রব্য। মোটরসাইকেল তুমি ব্যবহার করবে, তাহলে কি লাগবে? তেল লাগবে। তাহলে তেল ছাড়া মোটরসাইকেল চলবে না, আর শুধু শুধু তেলও ব্যবহার করা যাবে না। তাহলে তেল এবং মোটরসাইকেল হলো পরিপূরক দ্রব্য। কাগজ এবং কলম, সুন্দর সুন্দর খাতা আছে তোমার, কলম নেই, তাহলে খাতাটার ব্যবহার হবে না। আবার অনেক দামি অনেক সুন্দর একটি কলম আছে, কাগজ নেই, তাহলে ওই কলমটার ব্যবহার হবে না। এই কলম এবং কাগজ এটি পরিপূরক দ্রব্য। তেল এবং মোটরসাইকেল বা গাড়ি এগুলো পরিপূরক দ্রব্য। তাহলে এই যে আমরা বলেছি পরিবর্তক দ্রব্য বা পরিপূরক দ্রব্য, এই পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দামের যদি পরিবর্তন ঘটে, তখন এই বিধি কাজ করবে না। কিরকম? ধরে নাও চাল এবং আটা এই দুটি হলো পরিবর্তক দ্রব্য। এখন যদি চালের দাম স্থির থেকে আটার দাম বেড়ে যায়, মনে করো চাল এখন 40 টাকা কেজি, চাল 40 টাকা কেজি, আর আটা 35 টাকা কেজি। আটার দাম যদি 35 টাকায় থেকে চালের দাম যদি বেড়ে 50 টাকা হয়, তাহলে এবার আটার তুলনায় চালের মূল্য অনেক বেশি। সেই ক্ষেত্রে মানুষ চাল কম ব্যবহার করে আটা বেশি ব্যবহার করবে। আশা করি বুঝাইতে পারছি। কিন্তু যদি চালের দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আটার দামেরও পরিবর্তন ঘটে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? চালের দাম বৃদ্ধি পেল, আটার দামও বৃদ্ধি পেল, আটাও 45 টাকা কেজি। এইবার চালের দাম বৃদ্ধি, তো চালের যে চাহিদা সেটি হ্রাস নাও পেতে পারে, যেহেতু এর বিকল্প দ্রব্য আটার দামও বেশি। অথবা মোটরসাইকেল এবং তেল, ধরে
পেট্রোল 90 টাকা লিটার, একটি গাড়ির দাম 1 লক্ষ টাকা, মোটরসাইকেলের দাম 1 লক্ষ টাকা। এখন পেট্রোলের দাম যদি স্থির থাকে 90 টাকাই থাকে, তাহলে এর দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা কমে যাবে, আর দাম কমার সঙ্গে সঙ্গে এর চাহিদা বাড়বে। কিন্তু যদি এরকম ঘটে যে এর দামের কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু সম্পর্কিত দামের পরিবর্তন ঘটেছে, তাহলে একই দামের চাহিদা দাম পরিবর্তন হতে হবে না, তার আগেই এর চাহিদার পরিবর্তন ঘটবে। তেলের দাম যদি 90 টাকা থেকে বৃদ্ধি করে 120 টাকা পার লিটার করা হয়, তাহলে গাড়ির দাম 1 লক্ষ টাকাতেই আগে মনে করো বাজারে চাহিদা ছিল 500টা, এবারে 1 লক্ষ টাকাতে এর চাহিদা কমে হবে 300। তাহলে এখানে আমাদের গাড়ির যে চাহিদা এটি হ্রাস পেয়ে গেল, কিন্তু দামের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে এটি পরিবর্তন কেন ঘটলো? তার সম্পর্কিত যে দ্রব্য, তার সম্পর্কিত দ্রব্য হলো তেল, তেলের দাম পরিবর্তনের কারণে। সেই জন্য এখানে আমরা বলেছি যে গাড়ির দামের কম বেশি কে আমরা চিন্তা করব যদি অন্যান্য অবস্থার দামকে স্থির ধরে নিই। আমরা পেট্রোলের দাম যা ছিল তাই থাকবে, এই অবস্থায় গাড়ির দামের কম বেশিতে তার চাহিদার কি পরিবর্তন হয় সেটি আলোচনা করি। সেই জন্য বলা হয়েছে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির ধরে নেওয়া হচ্ছে। এরপর আমরা বলেছিলাম যে ভবিষ্যৎ প্রত্যাশার যদি পরিবর্তন ঘটে তাহলে বিধি কাজ করবে না। আমরা অর্থনীতি সবসময় যুক্তিসঙ্গত ক্রেতাকে নিয়ে আলোচনা করি, যুক্তিসঙ্গত বিক্রেতাকে নিয়ে আলোচনা করি। আমরা অর্থনীতির যত তত্ত্ব আছে সমস্ত তত্ত্বে বলি যে ক্রেতা বা বিক্রেতা হবে রেশনাল বা যুক্তিসঙ্গত আচরণকারী, সে অযৌক্তিক কোনো আচরণ করবে না। এখন যদি যৌক্তিক আলোচনা করতে হয় তাহলে তাকে বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে, ওই পণ্যের বর্তমান বাজার কি এবং বাজারের অবস্থা দেখে যে সে কি প্রত্যাশা করে যে নিকট ভবিষ্যতে দ্রব্যের দাম বাড়বে না কমবে, এই জ্ঞান তাকে থাকতে হবে, না হলে সে যুক্তিসঙ্গত আচরণকারী হবে না। এখন মনে করো যে চিনির দাম 50 টাকা কেজি, সে মনে করতেছে নিকট ভবিষ্যতে, ভবিষ্যৎ দুই ধরনের, একটা হলো সুদূর ভবিষ্যৎ, একটা অদূর ভবিষ্যৎ। তাহলে অদূর ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যতে অর্থাৎ 2-4 দিনের মধ্যে এই চিনির দাম হবে 55 টাকা কেজি। আজকে যে চিনির দাম 50 টাকা, 2 দিন বা 3 দিন পরে এই চিনির দাম সে প্রত্যাশা করছে যে হবে 55 টাকা কেজি। তাহলে এখানে আমি 2 দিন পরে কিনলে আমাকে বেশি দামে কিনতে হবে। এরকম প্রত্যাশা করলে সে এই 50 টাকা দরে আগে যেখানে 2 কেজি চিনি কিনতো, যদি তার প্রত্যাশা হয় যে নিকট ভবিষ্যতে এর দাম বেড়ে যাবে, তাহলে 50 টাকা দরে সে এবার 3 কেজি চিনি ক্রয় করবে। তাহলে চিনির চাহিদা এখানে বৃদ্ধি পেল কিসের কারণে? দামের কারণে নয়, এটা বৃদ্ধি পেল তার প্রত্যাশা পরিবর্তন হওয়ার কারণে। উল্টা হতে পারে, সে মনে করছে 50 টাকার চিনি এই 2-4 দিনের মধ্যে দাম হবে 40 টাকা কেজি। তাহলে সে বাজারে চিনি কিনতে গেছিল 2 কেজি, এবার সে কতটুকু চিনি কিনবে? সে হাফ কেজি চিনি কিনে নিয়ে চলে আসবে। অর্থাৎ এই 2-1 দিন খালি চলুক, তারপর আবার তার চিনি দাম যখন কমে যাবে বেশি পরিমাণে ক্রয় করবে। এই ক্ষেত্রে আমাদের দামের পরিবর্তন ছাড়া চাহিদার পরিবর্তন করতেছে। সেই জন্য আমরা বলেছি যে চাহিদা বিধি যখন আমরা আলোচনা করব, এই অবস্থাগুলোকে আমরা কনস্ট্যান্ট বা স্থির ধরে নেব। তাহলে ভবিষ্যৎ প্রত্যাশার এই যে তার একটা শর্ত,
এটিও স্থির থেকে যদি দামের কম বেশি হয় তাহলে চাহিদার যে কম বেশি হবে এটিকে বলছি আমরা চাহিদা বিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এই চাহিদা বিধির বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। তোমরা ভালোভাবে এটি বোঝার চেষ্টা করবে, সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে। ভালো থাকবে এই প্রত্যাশা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।